হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এমএজ ক্রিয়েশন। মানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ভারতের সংবিধান সম্পর্কে প্রত্যেক সোমবারে আলোচনা করি এবং আমরা ভারতের সংবিধানের ভাগ 3 অর্থাৎ আমাদের মৌলিক অধিকার নিয়ে পড়ছিলাম। তো আমাদের আর্টিকেল 31 পর্যন্ত পড়া হয়ে গিয়েছে। আমরা আমাদের রাইট টু ইকুয়ালিটি মানে সমতার অধিকার, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর 4 নম্বর যেটা ছিল রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে আমাদের ধর্মীয় স্বাধীনতার যে অধিকার আছে, এবং 5 নম্বর যে অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস মানে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। এতটুকু পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে। আর্টিকেল 31 যেখানে আমাদের সম্পত্তির অধিকার ছিল সেটা এখন আমাদের মৌলিক অধিকার হিসাবে নেই, সেটা মৌলিক অধিকার থেকে সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। এতটুকু আমাদের পড়া হয়ে গিয়েছে। তো আজকে আমরা পড়ব আর্টিকেল 32, যেটাকে আমরা সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলে থাকি। আমরা জানবো আর্টিকেল 32কে কেন সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়, এবং আমরা সাংবিধানিক প্রতিকার পাওয়ার জন্য আমরা যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয় তাহলে আমরা কিভাবে মানে সেই অধিকার আমরা ফিরিয়ে পেতে পারবো। তো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মানে আর্টিকেল 32 এছাড়াও আমরা জানার চেষ্টা করব মানে সুপ্রিম কোর্ট কী কী ধরনের আদেশ জারি করতে পারে, আমাদের যদি মৌলিক অধিকার খর্ব হয় আমরা সুপ্রিম কোর্টে কিভাবে আবেদন করব সে বিষয়ে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ভারতের সংবিধানের অনুচ্ছেদ 32 যেটা আছে সেটাকে মানে আমরা রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিজ মানে আমাদের যেটা 6 নম্বর মৌলিক অধিকার, শেষ মৌলিক অধিকার, ভারতের সংবিধান স্বীকৃত যেসব মৌলিক অধিকার আছে এর শেষ মৌলিক অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ মানে সাংবিধানিক প্রতিকারের অধিকার, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 32কে ভারতের সংবিধানের আত্মা বলা হয়, ভারতের সংবিধানের হৃদয় বলা হয়, ভারতের সংবিধানের গ্যারান্টর, প্রোটেক্টর ইত্যাদি বলা হয়। আমরা দেখি সংবিধানের ভাষায় মানে আর্টিকেল 32তে কি আছে, রেমেডিজ ফর এনফোর্সমেন্ট অফ দ্য রাইটস কনফার্ড বাই দিস পার্ট মানে যেটা প্রতিকার মানে এই পার্টে যেটা প্রতিকার মানে আমাদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে, মানে রাইটস কনফার্ড বাই দিস পার্ট মানে এই ভাগে যেটা মানে সংবিধানের 3 নম্বর অধ্যায়ে যেসব মৌলিক অধিকারের কথা যেসব অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সেসব মানে রাইট টু রিইনফোর্সমেন্ট মানে আমি আগেই বলেছিলাম আমাদের মৌলিক অধিকার রিইনফোর্সেবল মানে আমাদের মৌলিক অধিকার যদি কেউ খর্ব করে সেটাকে আমরা ফিরিয়ে পেতে পারি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে। তো সেটা মানে রিইনফোর্স করাতে পারবে, সাংবিধানিক প্রতিকার আমরা পেতে পারবো, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে ক্লজ 1-এ দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং ফর দ্য এনফোর্সমেন্ট অফ রাইট কনফার্ড বাই দিস পার্ট ইজ গ্যারান্টেড। তো রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং, আমরা যদি আমাদের মৌলিক অধিকারকে কেউ খর্ব করে, সাপোজ মানে শিক্ষার অধিকার আর্টিকেল 21-এ আমাদের মৌলিক অধিকার, তো একজন শিক্ষক স্কুলে গিয়ে ছাত্রদেরকে পড়ান না বা নিয়মিত বিদ্যালয়ে যান না, তো ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার খর্ব করা হচ্ছে। রাইট টু প্রাইভেসি, সাপোজ কি একটা অ্যাপস এসেছে সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তো রাইট টু প্রাইভেসি এখানে ভায়োলেট করা হচ্ছে মানে রাইট টু প্রাইভেসি যেটা সেটা মানুষের মৌলিক অধিকার আর্টিকেল 21-এর অন্তর্গত। তো যদি এখন সেই সব সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা চায় তো ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করতে পারবে। তো আর এই মানে এখানে বলা হয়েছে এনফোর্সমেন্ট ফর দ্য রাইটস কনফার্ড বাই দিস পার্ট ইজ গ্যারান্টেড মানে আমরা কোথা থেকে, সুপ্রিম কোর্ট থেকে, মানে আমরা একদম গ্যারান্টি দিচ্ছে। মানে ভারতের সংবিধানের আর্টিকেল 32-তে মানে যেটা বলা হয়েছে ক্লোজ 1-এ বলা হয়েছে কনফার্ড বাই দিস পার্ট ইজ গ্যারান্টেড মানে আমরা যদি সাপোজ আমি এই একটা ব্লুটুথ ডিভাইস আছে, তো এই ব্লুটুথ ডিভাইসটা আমি যখন কিনছিলাম তখন মানে আমাকে 1 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছিল, কিন্তু যে কোম্পানি আমাকে গ্যারান্টি দিয়েছে মানে এমআই কোম্পানি আমাকে 1 বছরের গ্যারান্টি দিয়েছে, তো আমি এমআই কোম্পানি যদি কোনো গ্যারান্টার না থাকে মানে আমাকে যদি এই গ্যারান্টি শুধু বলা হয় যে তোমাকে এই ব্লুটুথ ডিভাইসের জন্য 1 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে, তো আমি তো গ্যারান্টার যে আছে তাকে ধরতে পারবো না। তো আমাদের যেসব মৌলিক অধিকার আছে শুধু ভারতের সংবিধানে লেখা আছে, কিন্তু এর গ্যারান্টার তো একজন থাকতে হবে। তো এই পার্টকে আর্টিকেল 32 যেটা আছে অনুচ্ছেদ 32 যেটা আছে সেই 32 অনুচ্ছেদকে ভারতের মানে আমাদের মৌলিক অধিকারগুলো বানানোর মৌলিক অধিকার যেসব মানে সেটার কথা এখানে বলা হয়েছে, যেটা আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করবে। আমাদের যদি মৌলিক অধিকার কেউ খর্ব করে তো আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মৌলিক অধিকার আমরা পেতে পারবো। তো সেখানে গ্যারান্টেড বলা হয়েছে, যেভাবে এই ব্লুটুথ ডিভাইস মানে গ্যারান্টি যদি 1 বছরের থাকে তো আমি কোম্পানিকে ধরবো মানে আমার 1 বছরের গ্যারান্টি পাওয়ার জন্য। তো আমার সুপ্রিম কোর্ট আমার যদি কোনো মৌলিক অধিকার খর্ব করা হয়, কেউ যদি আমার মৌলিক অধিকার খর্ব করে, তো আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং মানে যেসব মানে প্রসিজিওর আছে মানে
কিছু যাওয়ার জন্য তো কিছু প্রসিডিওর থাকতে হবে। সুপ্রিম কোর্টে আমরা কিভাবে যাব? ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে জজ সাহেব এরকম তো আর গিয়ে বলতে পারবো না, আমার মৌলিক অধিকার খর্ব করে দিচ্ছে, অমুক আমাদের মৌলিক অধিকার খর্ব করে দিচ্ছে, এরকম বলতে পারবো না। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং এর কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং যে ধরনের ফাইল করতে হয়, কেস ফাইল করতে হয় বা অন্যান্য ধরনের যেসব অ্যাপ্লিকেশন দিতে হয়, সেই সব প্রসিডিওর ফলো করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে পেতে পারবো। তো আর্টিকেল 32 যেটা আছে সেটাকে মানে আমাদের সংবিধানের হার্ট বলা হয়, সোল বলা হয়। হার্ট মানে হৃদয়, সোল মানে আত্মা। তো আমরা আমাদের সংবিধানের হার্ট, সংবিধানের আত্মা বলা হয়, কারণ আমরা যেসব মৌলিক অধিকার মানে ভাগ 3 যেটা আছে সেটা আমরা ফিরিয়ে পাওয়ার জন্য এই আর্টিকেল 32 যেটা আছে সেটা মৌলিক অধিকারকে মৌলিক অধিকার হিসাবে বানানোর অধিকার রাখে। তো সেই জন্য এটাকে প্রোটেক্টর বলা হয়। এবং কে তৈরি করতে পারে? গ্যারান্টার। তো গ্যারান্টি দিতে হলে মানে আমরা ইজ গ্যারান্টেড এখানে লেখা আছে, তো গ্যারান্টি দিতে হলে মানে একজন গ্যারান্টারের দরকার হয়। তো এখানে গ্যারান্টারকে প্রোটেক্টর বা গ্যারান্টার মানে আমরা কাকে প্রোটেক্টর বা গ্যারান্টার বলতে পারবো? তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট। তো অনারেবল সুপ্রিম কোর্ট মানে প্রোটেক্টর বা গ্যারান্টার আর্টিকেল 32 অধীনে আমরা যদি আমাদের কোনো মৌলিক অধিকার খর্ব হয়, যদি আমাদের রাইট টু প্রাইভেসি যেটা আছে, আমাদের গোপনীয়তা রক্ষা করার অধিকার, মানে আগে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে বলেছে যে গোপনীয়তা আমাদের মৌলিক অধিকার, ঠিক সেইভাবে আমাদের গোপনীয়তা যদি কেউ ভঙ্গ করে, আমাদের ছাত্রছাত্রীদেরকে 6 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা মানে সরকারি শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা প্রত্যেক রাষ্ট্রের কর্তব্য। তো যদি সেই অধিকার আমাদের খর্ব হয়, আমাদের যদি অন্যান্য মৌলিক অধিকার, সাপোজ আমাদের ধর্মীয় যেসব স্বাধীনতার অধিকার আছে সেসব যদি খর্ব হয়, আমরা যে কোনো সমতার অধিকার বা স্বাধীনতার অধিকার, যে কোনো অধিকার যদি আমাদের মৌলিক অধিকার যেসব সংবিধানে উল্লেখ করা হয়েছে সেই সব কোনো মৌলিক অধিকার যদি খর্ব হয়, তো আমরা কোথায় যাব? ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাব। এবং আর্টিকেল 32 অধীনে, অনুচ্ছেদ 32 অধীনে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং ফাইল করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেতে পারবো। তো আর্টিকেল 32 ক্লজ 1 বলা হয়েছিল মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। মানে আমাদের যেসব মৌলিক অধিকার যেভাবে খর্ব করা হয়েছে, আমরা কোনো প্রসিডিং যেসব মানে আমাদের কেসের টাইপ আছে বা অন্য যেসব মানে প্রসিডিংস কোর্টে যেসব মানে কেস ফাইল করা হয় যেভাবে, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং হিসাবে মানে কোর্টে গিয়ে তো আর আমরা ডাইরেক্টলি বলতে পারবো না হ্যাঁ জজ সাহেব আমাদেরটা আমার মানে মামলাটা দেখে দিন, এরকম তো বলা যাবে না। তো মানে অ্যাডভোকেট নিয়ে যেতে হবে, বা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং যেসব সুপ্রিম কোর্টের রুল আছে আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেব, মানে সংবিধান পড়ানো শেষ হয়ে গেলে তো পরে যেসব ভিডিও করবো সেসব সুপ্রিম কোর্টের রুল সম্পর্কে আমি আপনাদেরকে মানে নিশ্চয় বুঝাবো। তো ঠিক সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং এর মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারবো। তো যেটা মানে ক্লজ 1 বলা হয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং, তো একটু বিস্তারিত বলা হয়েছে ক্লজ 2 তে। দ্য সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু directions or orders or writs, including writs in nature of habeas corpus, mandamus, prohibition, quo warranto, and certiorari, whichever may be appropriate for the enforcement of any fundamental right. তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট মানে ভারতের উচ্চতম ন্যায়ালয় যদি কার ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার যদি কেউ খর্ব করে, মৌলিক অধিকারকে যদি কেউ ভঙ্গ করে, তো সুপ্রিম কোর্টের যদি দ্বারস্থ হয় তাহলে তাকে, তো সুপ্রিম কোর্ট চাইলে যে কোনো ধরনের আদেশ, যে কোনো ধরনের নির্দেশ বা যেসব ন্যায়িক কার্যক্রম আছে সেসব মানে পরিচালনা করে বা নির্দেশ প্রদান করতে পারে। 5টি টাইপের রিটের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মানে রিট মানে হলো কোর্টের আদেশ, যেটা মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট করতে পারে, উচ্চ ন্যায়ালয় বা উচ্চতম ন্যায়ালয় সেটা করতে পারে। তো 5টি টাইপের রিট সম্পর্কে আমরা জানবো। সুপ্রিম কোর্টে কি কি ধরনের রিট মানে আছে। সুপ্রিম কোর্ট বা উচ্চতম ন্যায়ালয়ের এতটা পাওয়ার আছে যে সুপ্রিম কোর্টের সামনে দেশের নেতা মন্ত্রী কিছু নন। সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেলে গিয়েছিলেন, একটা অর্ডারের মাধ্যমে বাবা রাম রহিম জেলে গিয়েছিল। তো এরকম বিভিন্ন নজির আছে সুপ্রিম কোর্টের। অর্ডার প্রদান করলেই মানে যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো নেতা মন্ত্রী হোক বা দেশের যে কোনো মানে যে কেউ হতে পারে তার উপর মানে নির্দেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু দুই ব্যক্তির উপর মানে রিট জারি হয় না, একজন হলো রাষ্ট্রপতি এবং একজন হলো মানে যিনি রাষ্ট্রের প্রধান, এবং একজন হলেন রাজ্যের প্রধান যিনি যাকে আমরা রাজ্যপাল বলি বা গভর্নর। তো এই দুইজন ব্যক্তির উপর মানে সুপ্রিম কোর্ট আদেশ জারি করতে পারে না। সাপোজ রাষ্ট্রপতিকে দোষী পাওয়া গেল, তো রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি মানে সঙ্গে সঙ্গে এক সিগনেচার করেই মানে উনি দোষমুক্ত হয়ে যাবেন। রাজ্যপালেরও ঠিক সেইভাবে ক্ষমতা আছে। তো এই দুইজন ব্যক্তির উপর মানে রিট জারি করা যায় না, কিন্তু বাকি সবার উপর রিট জারি করা যেতে পারে। সুপ্রিম কোর্টের মানে যেসব পাওয়ার আছে, যেসব ক্ষমতা আছে সেটা অত্যন্ত ভয়ানক ক্ষমতা।
পাকিস্তান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসী দেশ। তো যখন পাকিস্তানে দেশের আগের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। তো নওয়াজ শরীফকে মানে সে দেশের সুপ্রিম কোর্ট বলে দিল নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর যোগ্য নন। তো তারপর তো বাকিটা কি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। তো মানে সুপ্রিম কোর্ট কতটা মানে পাওয়ারফুল হতে পারে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম। দেশের নেতা মন্ত্রীরা তো ডাইরেক্ট মানে বম্পিং করে দেন যদি কোনো মানে শুধু বোমা হামলা করতে থাকেন। তো সে দেশের প্রধানমন্ত্রীও মানে সে দেশের সুপ্রিম কোর্টের হাত থেকে রক্ষা পাননি। জাস্ট একটা অর্ডার দেওয়ার পরেই তিনি ইংল্যান্ড পালিয়ে গিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছিল ওনাকে। তো মানে আমাদের দেশেও এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য এক্সাম্পল আছে। সব সুপ্রিম কোর্টের আদেশ মানে ডাইরেকশনস, অর্ডারস, তারপরে যেসব রিটস আছে। তো ডাইরেকশনস এবং অর্ডারস আমরা বুঝলাম মানে কোনো কিছুতে ডাইরেক্ট মানে ডাইরেকশন দেওয়া সেটা আমরা জানি, কোনো কিছুতে আদেশ দেওয়া সেটা আমরা জানি অর্ডারস। কিন্তু রিটসটা কি, এই রিটসের বিষয়ে এখন আমরা পড়ব। তো রিটস অ্যাকচুয়ালি 5 টাইপের হয়। অ্যাকচুয়ালি রিটস একটা প্রাচীন প্রথা। আগেকার যুগে তো রাজা মহারাজা ছিলেন। তো মানে রাজা মহারাজারা যেখানে শাসন করতেন, যে রাজ্যে বা যে দেশে শাসন করতেন সেখানে রাজার কানুন চলতো। তো রাজা মানে আদেশ জারি করতেন, নির্দেশ দিতেন যে এটা করো ওটা করো এরকম। ঠিক মানে যখন দেশটা গণতন্ত্রে পরিণত হলো, আমাদের ভারতবর্ষ গণতন্ত্র হয়ে গেল, তো গণতন্ত্রে তো আর মানে রাজা নেই। তো সেই রাজার ক্ষমতা যেটা সেটা মানে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, ভারতের উচ্চতম ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয়কে দেওয়া হয়েছে। রাজ্যের যেসব উচ্চ ন্যায়ালয় থাকবে আর্টিকেল 226 এর অধীনে, অনুচ্ছেদ 226-এর অধীনে উচ্চ ন্যায়ালয়কে, এবং আর্টিকেল 32 বা অনুচ্ছেদ 32-এর অধীনে ভারতের উচ্চতম ন্যায়ালয়কে সেসব ক্ষমতা দেওয়া হয়েছে। তো আমরা 5 টাইপের রিট দেখতে পাই। রিটস হলো মানে রিটসের অর্থ হলো যেটা মানে কোর্টের নির্দেশাবলী, কোর্ট যেসব মানে নির্দেশ দেয় সেটাই অর্ডার অফ দ্য কোর্ট আমরা বলতে পারি। রিটস মিন্স, তো এটাকে মানে রিটস শব্দটা আমরা সহজে বোঝার জন্য অর্ডারস অফ কোর্ট আমাদের মনে রাখলেই চলবে। তো মানে আর রিটস মানে দুইটা কোর্ট জারি করতে পারে, একটা হলো উচ্চতম ন্যায়ালয়, ভারতের উচ্চতম ন্যায়ালয়, এবং একটা হলো উচ্চ ন্যায়ালয়। যদি সুপ্রিম কোর্ট রিট জারি করতে হয় তাহলে আর্টিকেল বা অনুচ্ছেদ 32-এর অধীনে করবে, এবং হাইকোর্ট যদি রিট জারি করতে চায় তাহলে অনুচ্ছেদ 226-এর অধীনে করবে। তো আমরা দেখি পরবর্তী একটু বিস্তারিত, মানে এখন আমরা দেখব হেবিয়াস কর্পাস, সার্সিওরারি, প্রহিবিশন, কোয়ারেন্টো, এসব মানে রিট কি, আমাদের কি কাজে লাগবে, কখন কোনটার প্রয়োগ করতে হবে। তো এখন আমরা সেটা দেখব। অনুচ্ছেদ 32 থেকে আমরা 32-এর ক্লজ 1-এ বলা হয়েছিল আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং এর মাধ্যমে কোর্টে যেতে হবে, এবং কোর্ট থেকে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট গ্যারান্টি দিচ্ছে। 2 নম্বরে আমরা পড়েছিলাম সুপ্রিম কোর্ট প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন ধরনের আদেশ, নির্দেশ বা রিট জারি করতে পারে। 5 ধরনের রিট জারি করতে পারে। প্রথম টাইপ হলো হেবিয়াস কর্পাস, 2 নম্বর টাইপ হলো ম্যান্ডামাস, 3 নম্বর কোয়ারেন্টো, 4 নম্বর প্রহিবিশন, এবং 5 নম্বর সার্সিওরারি। তো এসব মানে অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ, আমি বুঝিয়ে দিচ্ছি একটু। তো সাপোজ আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনাদেরকে বোঝার জন্য মানে সুপ্রিম কোর্ট কোন সময় কোন ধরনের নির্দেশ প্রদান করবে সেসব মানে নির্দেশ প্রদান করার জন্য রিটস তো বলে দিয়েছি সুপ্রিম কোর্টের অর্ডার। তো মানে পরিস্থিতি সাপেক্ষে সেই সব রিট প্রয়োগ করা হয়। সাপোজ আপনাদেরকে আরো ভালোভাবে রিট শব্দটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার বিদ্যালয়ে হঠাৎ একটা ছাত্র সেন্সলেস হয়ে গেল। তো আমি আমার স্টাফদেরকে বলবো ছাত্রটাকে হসপিটালে নিয়ে যাও। মানে সেটা পরিস্থিতি সাপেক্ষে আমি আমার স্টাফ যারা আছেন তাদেরকে আমি নির্দেশ প্রদান করব ছাত্রটাকে হসপিটালে নিয়ে যাও। আমি তো আর তাকে ভাত খাওয়াতে বলবো না, মানে যদি বা তাকে টাকা দিয়ে দাও এরকম বলতে পারবো না, কারণ তার এখন প্রয়োজন, সে অসুস্থ হয়ে পড়েছে, সে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়েছে বিদ্যালয়ে। তো তাহার প্রয়োজন কি, তাহার প্রয়োজন হলো তাকে চিকিৎসালয়ে পৌঁছানো, তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া। তো সেই জন্যই আমি আমার স্টাফদেরকে মানে নির্দেশ প্রদান করব। প্রধান শিক্ষক হিসাবে আমার কর্তব্য ছাত্রটাকে মানে খুব যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি তাকে চিকিৎসা পরিষেবা প্রদান করা। ঠিক সেইভাবে আরও একটা ছাত্র যদি আমাকে এসে বলে, বিদ্যালয়ে এসে বলে, স্যার আমার বই খাতা কেনার জন্য টাকা নেই, তো আমি তাকে হেই স্টাফ ছাত্রটাকে হসপিটালে নিয়ে যাও সেরকম তো আর বলতে পারবো না। তো আমি তখন আমার স্টাফদেরকে বলবো যে ছাত্রটার যেহেতু বই খাতা কেনার টাকা নেই, তো আমার বিদ্যালয়ের ফান্ড থেকে যদি কোনো অবস্থায় কোনো টাকা দেওয়া যায় বা অন্য কিছু আমি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করব, পরিস্থিতি সাপেক্ষে মানে যেসব মানে নির্দেশ প্রদান করা। তো ঠিক সেইভাবে মানে ভারতের সুপ্রিম কোর্টও 5 টাইপের নির্দেশ প্রদান করে। প্রথম টাইপ হলো হবিয়াস কর্পাস, তো এটা একটা অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ। তারপর ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রহিবিশন, সার্সিওরারি। তো এরকম 5টা টাইপের নির্দেশ প্রদান করে। প্রথম যে 3 টাইপ আমরা পড়বো, এই 3 টাইপ যেটা সেটা মানে পাবলিক সার্ভেন্ট যারা আছেন, মানে সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, অ্যাকচুয়ালি সার্ভেন্ট লিখছি না, এমপ্লয়িটাই লিখে দিচ্ছি, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি।
গভর্নমেন্ট এমপ্লয়ি মানে সরকারি কর্মচারী যারা আছেন তাদের উপর মানে এই অধিকারগুলো, এই যে তিন টাইপের, প্রথম তিন টাইপের যে রিট আছে সেই রিটগুলি মানে সরকারি কর্মচারী যারা আছেন তাদের উপর প্রয়োগ করা যাবে। মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এইসব মানে রিট এই মানে গভর্নমেন্ট এমপ্লয়ির উপর প্রয়োগ করে। আর শেষ দুইটাই আছে প্রহিবিশন বা সার্সিওরারি যেটা আছে, তো সেটা মানে নিম্ন আদালতকে, সাপোজ সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টকে, উচ্চ ন্যায়ালয়কে বা কোনো ডিস্ট্রিক্ট কোর্টে কোনো নির্দেশ প্রদান করতে চায়, তো এই প্রহিবিশন বা সার্সিওরারি মানে এই দুই ধরনের রিটের ব্যবহার করে থাকে সাধারণত। আমি আপনাদেরকে বলে দিয়েছি হেবিয়াস কর্পাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি। আমরা ভারতের সংবিধানের অনুচ্ছেদ 22 আমরা পড়েছি, মানে 22 আমরা কি পড়েছি, যদি মানে আমাদেরকে কোনো পুলিশ মানে অফিসার গ্রেপ্তার করে, তো আমাদেরকে কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যিনি ম্যাজিস্ট্রেট আছেন, এলাকা ম্যাজিস্ট্রেট আছেন, ওনার সামনে আমাদেরকে হাজির করাতে হবে। কিন্তু মানে সাপোজ কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, তারপর মেয়ের পরিবারের লোকেরা খুবই প্রতাপশালী, পুলিশকে ম্যানেজ করে ফেললো, পুলিশ টাকা খেয়ে এই মানুষটাকে মানে দুলাই শুরু করলো, 24 ঘন্টার মধ্যে কোর্টের সামনে নিয়ে হাজির করলো না, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে সেই মানে যে ছেলের পরিবারের লোকজন বা ছেলের বন্ধু বা ছেলের অ্যাডভোকেট যিনি আছেন, উনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে আর্টিকেল 32 অধীনে মামলা করে দিতে পারেন যে আমার ছেলেটাকে এভাবে বন্দি করে অমুক থানায়, মানে গুয়াহাটি চানমারি থানায় হোক বা কোনো 24 পরগনা জেলার কোনো একটা থানায় মানে বন্দি করে রাখা হয়েছে, বা আসামের যে কোনো একটা জেলার কোনো একটা থানায় বন্দি করে রাখা হয়েছে, এবং তাকে মানে মুক্তি দিচ্ছে না 24 ঘন্টার মধ্যে, তাকে ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করানো হয়নি, তো তখন সুপ্রিম কোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে মানে থানায় ইমেল করবে বা ফ্যাক্স পাঠাবে, নির্দেশ প্রদান করবে যে মানুষটাকে কেন এই থানায় আটকে রেখেছো, তাকে মুক্তি দাও বা এলাকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন তাহার সামনে হাজির করিয়ে দাও। তো বা এর উপর মানে সুপ্রিম কোর্ট চাইলে এই যে পুলিশ অফিসার আছেন তার উপর চাইলে হেবিয়াস কর্পাস মানে এই পিটিশনে এই মানে যে নির্দেশ প্রদান করবে হেবিয়াস কর্পাসের অধীনে সুপ্রিম কোর্ট চাইলেই মানে পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত বা যদি চাই ডিসমিস করে দিতে তার পোস্ট, তো যা ইচ্ছা তা সুপ্রিম কোর্ট করতে পারবে, সুপ্রিম কোর্টে সেটা ক্ষমতা আছে। এখন একটু বোঝা যাচ্ছে, মানে ল্যাটিন ওয়ার্ড ছিল, বুঝতে অসুবিধা হয়েছিল হেবিয়াস কর্পাস। টু হ্যাভ দ্য বডি যখন বলেছি মানে বডিটাকে মানে সরাসরি কোর্টে নিয়ে হাজির করতে হবে, তো বন্দি উপস্থাপন মানে শুদ্ধ বাংলায় যেটা বন্দি উপস্থাপন হেবিয়াস কর্পাসের অর্থ। তো নিশ্চয়ই আমরা বন্দি উপস্থাপন বুঝতে পেরেছি। বন্দি উপস্থাপন কখন প্রয়োগ করা হয়, যখন মানে কাউকে ইলিগেলি ডিটেইন করে রাখা হয়, কাউকে ইলিগেলি মানে বেআইনিভাবে কাউকে মানে বন্দি করে রাখা হয়, ডিটেইন করে রাখা হয় কোনো সরকারি কর্মচারীর অধীনে, তো তখন আমরা ভারতের সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 অধীনে গিয়ে মামলা করতে পারবো, হেবিয়াস কর্পাস মানে রিট পিটিশন ফাইল করতে পারবো, বা উচ্চ ন্যায়ালয়ে আর্টিকেল 226 যখন আমরা পড়বো তখন আরো একটু মানে ক্লিয়ার হবে, সেখানে গিয়েও আমরা বন্দি উপস্থাপন বা হেবিয়াস কর্পাস টাইপের পিটিশন ফাইল করতে পারবো। সেকেন্ড টাইপ হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি, ম্যান্ডামাস হচ্ছে পরমাদিদেশ। পরমাদিদেশ লিখে দিই একটু বাংলাতে, পর পরম আদিদেশ মানে কি, পরম আদিদেশ মানে আমরা জানি পরম আদিদেশ মানে সবচেয়ে বড় নির্দেশ যেটা, সেটাকে আমরা পরমাদিদেশ বলতে পারি। ম্যান্ডামাস যদি জারি করে দেয় তো মানে সবচেয়ে বড় আদেশ যেটা, সেটাকে আমরা মানে পরমাদিদেশ বলতে পারি। তো এটাকে মানে উই কমান্ড, এই ম্যান্ডামাস শব্দের অর্থ হচ্ছে মানে কমান্ড, উই কমান্ড মানে আমরা নির্দেশ প্রদান করি। সাপোজ কমান্ডার আছে না আর্মিতে, তো আর্মির কমান্ডার যদি একটা নির্দেশ দিয়ে দেয়, তো বাকি আর্মির যেসব সিপাহী থাকেন তো তারা মানে গুলি করে একদম মানে জজরা করে দেবেন। আর্মির যখন মার্শাল ল মানে যেখানে চালু থাকে, সেখানে মানে আমরা আর্টিকেল 33 বা 34 আমরা পড়বো, মার্শাল ল যেখানে এনফোর্সেবল থাকে সেখানে মানে এই আমাদের মৌলিক অধিকারের কথা বললে চলে না। তো আর্মিদের যেসব মানে বন্দুকের গুলি আছে সেসব গুলির হিসাব দিতে হয় না। তো উই কমান্ড মানে আমরা নির্দেশ প্রদান করি, মানে পরমাদিদেশ যেটা মানে উই কমান্ড আমরা মানে নির্দেশ প্রদান করা, সেটা বোঝায় মানে ম্যান্ডামাস শব্দের অর্থ। আর কাকে নির্দেশ প্রদান করা হয়, পাবলিক ডিউটি মানে যারা পাবলিক ডিউটি করেন, সরকারি কর্তব্য পালন করেন, তাদের ক্ষেত্রে তাদের উপর নির্দেশ প্রদান করা হয়। কি নির্দেশ প্রদান করে এবং কখন নির্দেশ প্রদান করে, যখন কোনো সরকারি কর্মচারী তার নিজের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে না,
তো তখন তার উপর এই নির্দেশ প্রদান করা হয়। সাপোজ আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং কোনো একটা সরকারি চিকিৎসালয়ে গিয়ে দেখলেন সরকারি চিকিৎসালয়ের যিনি ডাক্তার আছেন উনি প্রাইভেট চেম্বারে রুগী দেখতে ব্যস্ত আছেন, উনার নিজস্ব চেম্বারে উনি রুগী দেখছেন, কিন্তু আপনি হসপিটালে এদিকে অসুস্থ হয়ে পেটের ব্যথায় বা যে কোনো অসুস্থতায় আপনি ভুগছেন, কেউ কোনো ডাক্তার এসে আপনাকে দেখছেন না, তখন আপনি কি করতে পারবেন? মানে আপনি সিধা মানে একদম ডাইরেক্টলি আপনি সুপ্রিম কোর্টে গিয়ে সোজা সুপ্রিম কোর্টে গিয়ে আপনি উনার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট যিনি আছেন পাবলিক ডিউটি করছেন না, আপনি ম্যান্ডামাস টাইপের রিট পিটিশন ফাইল করতে পারবেন। তো জাস্ট একটা এক্সাম্পল হিসাবে এক্সাম্পল বোঝার জন্য আমি এখানে বললাম। তো দুইজন ব্যক্তির উপর ম্যান্ডামাস করা যায় না, আমি আগেই বলে দিয়েছি, গভর্নর এবং রাষ্ট্রপতি। তো এই দুইজন ব্যক্তির উপর মানে ভারতের দুইজন ব্যক্তির উপর মানে ম্যান্ডামাস টাইপের পিটিশন মানে রিট পিটিশন মানে সুপ্রিম কোর্ট অর্ডার দিতে পারে না। একজন হলেন ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, একজন হলেন গভর্নর অফ দ্য স্টেট যিনি আছেন, তো যিনি থাকবেন ওনাদের উপর এই ম্যান্ডামাস টাইপের মানে নির্দেশ পালন করা যায় না। আমরা কি কোনো আইএস অফিসারের উপর ম্যান্ডামাস টাইপের রিট পিটিশন ফাইল করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আইএস অফিসার উনি তো সরকারি কর্মচারী, সরকারি কর্তব্য পালন করছেন, পাবলিক ডিউটি করছেন, জনগণের সেবার জন্য ওনাকে নিয়োগ করা হয়েছে। তো অফকোর্স যদি মানে কোনো একজন ডিসি, কোনো একজন আইএস অফিসার, কোনো এসিএস অফিসার, কোনো পাবলিক যে কোনো পাবলিক সার্ভেন্ট যদি তার কর্তব্য সঠিকভাবে পালন না করেন, তখন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে যদি উনার বিরুদ্ধে মামলা দায়ের করি, রিট পিটিশন ফাইল করি, সুপ্রিম কোর্ট আমাদেরকে আমাদের মৌলিক অধিকার যদি সেখানে খর্ব করা হয়, তখন সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ প্রদান করবে, মানে করতেই হবে। সাপোজ সামনে দিওয়ালি আসছে, তো দিওয়ালির দিন কোনো একটা মানে জেলার মানে জেলা শাসক নির্দেশ দিয়ে দিলেন যে এই দিওয়ালিতে মানে দীপাবলির দিন কি করতে হবে? দীপাবলির দিন কোনো ধরনের আলো জ্বালানো যাবে না, কোনো ধরনের পটকা ফুলানো যাবে না। তো আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, আমরা যদি এরকম কোনো ডেপুটি কমিশনার কোনো ধরনের নির্দেশ প্রদান করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে উনি নির্দেশ দেন, তো আমরা সেই নির্দেশ আমরা পালন করতে হবে না। সেই নির্দেশ আমরা সোজা আমরা সুপ্রিম কোর্টে চলে যাব, ওনার নির্দেশকে আমরা সেখানে চ্যালেঞ্জ করব। আমরা আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা দায়ের করতে পারবো এবং ম্যান্ডামাস টাইপের নির্দেশ আনতে পারবো যে এই যিনি মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন উনি মানে ওনার পাবলিক ডিউটি ঠিকমতো করেননি, ভুলভাবে উনি নির্দেশ প্রদান করেছেন। তো ঠিক সেইভাবে সেটাই হলো পরমাদিদেশ, মানে সবচেয়ে বড় আদেশ ম্যান্ডামাস। নাম্বার 3 হলো কোয়ারেন্টো। কোয়ারেন্টো শব্দের অর্থ হলো ইচ্ছা অধিকার। ইচ্ছা অধিকার কি? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি শুনতে পেলেন যে আমি ঘুষ দিয়ে একটা চাকরি পেয়ে গেছি, তো আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে মানে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবেন আমার এগেইনস্টে, বা সরকারি যে ডিপার্টমেন্টে চাকরি করা হচ্ছে, চাকরি আমাকে দিয়েছে, ঘুষ দিয়ে আমি চাকরি পেয়েছি, সে ওহার বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবেন আর্টিকেল 32 অধীনে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ প্রদান করবে ডিপার্টমেন্টকে সে কিভাবে চাকরি পেল, তার প্রিলিমস পরীক্ষায়, তার মেন্স পরীক্ষায়, বা তার অন্যান্য যেসব পরীক্ষা ছিল বা তার ইন্টারভিউ ছিল, সেসব ইন্টারভিউ রেজাল্ট চাইবে, তার একাডেমিক মার্কস চাইবে, সব কিছু সুপ্রিম কোর্ট সেখানে মানে ইচ্ছা অধিকার বলে সেখানে প্রয়োগ করতে পারবে। তারপর কি হবে? মানে যার কর্তব্য যতটুকু পালন যতটুকু আছে সে ততটুকুই মানে কর্তব্য করতে হবে। একজন ট্রাফিক কনস্টেবল, উনার ডিউটি হলো যেটা ট্রাফিক রুল মানে আমরা ফলো করছি কি না সেটা দেখা, কিন্তু উনি উনার কর্তব্যের মানে মিসইউজ করলেন, উনার যে পাবলিক ডিউটি আছে উনার পাওয়ার সেটার মিসইউজ করলেন এবং আমাকে চালান ধরিয়ে দিলেন হাতে। মোটর ভেহিকল সেক্টর অধীনে আমরা জানি এসআই র্যাঙ্কে ছাড়া কেউ যেসব অফিসার আছে তারা চালান কাটতে পারে না। তো আমরা কি করব? তখন কোয়ারেন্টের অধীনে যদি এরকম হয়, তো আমরা ডাইরেক্ট কোয়ারেন্টের অধীনে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা দায়ের করতে পারবো এবং ওনার বিরুদ্ধে মানে ইনকোয়ারি হোক বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে ধরনের ব্যবস্থা নিতে চায় সে ধরনের ব্যবস্থা নিতে পারবে। আরও একটা এক্সাম্পল দেই, আপনি কোনো সরকারি হাসপাতালে গেলেন, গিয়ে দেখলেন মানে যারা ঝাড়ুদার আছে সরকারি হাসপাতালের, তারা কোনো রুগীকে ইনজেকশন মারছে, স্যালাইন লাগাচ্ছে, তো কি করতে পারবেন? মানে উনার তো এসব কর্তব্য নয়, মানে স্যালাইন বা ইনজেকশন পুশ করা সেসব নার্সরাই করবে বা ডাক্তাররাই করবে। তো তখন আপনি কি করবেন? একটা ফটো নেবেন মোবাইল দিয়ে এবং আপনি সোজা সুপ্রিম কোর্টে গিয়ে তার পাওয়ারের মিসইউজ করার কারণে তার যেটুকু কর্তব্য ছিল সেইটুকু কর্তব্য ছাড়া সে মানে তার কর্তব্যের মানে ফায়দা তুলছে, সেই হিসাবে আপনি অধিকার ইচ্ছা যেটা আছে কোয়ারেন্টো যেটা আছে সেই মানে কোয়ারেন্টো সেকশনের অধীনে আপনি রিট পিটিশন ফাইল করতে পারবেন।
তো নিশ্চয়ই এতটুকু আপনাদের বোঝা হয়ে গেছে। পাবলিক মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যেসব গভর্নমেন্ট এমপ্লয়ি মানে হেভিয়াস কর্পাস হলে বন্দি উপস্থাপন তো কখন করবেন, যদি কোনো মানুষকে অবৈধভাবে ইলিগালি ডিটেইন করা হয়, অবৈধভাবে বন্দি করে রাখা হয়, তখন আমরা হেভিয়াস কর্পাস। 2 নম্বর টাইপ হলো ম্যান্ডামাস, মানে উই কমান্ড, যেটার অর্থ হলো মানে আমরা নির্দেশ প্রদান করি, সেটাকে পরমাদেশ বলা হয় বাংলায়। যদি আর সেটা কার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, পাবলিক ডিউটি যারা করে, সরকারি কর্তব্য যারা পালন করে। 3 নম্বর টাইপ হলো কোয়ারেন্টো, ইচ্ছা অধিকার, মানে অধিকার ইচ্ছা, যেটা মানে কোনো যদি সরকারি মানে কর্মচারী তার মানে কর্তব্য ঠিকমতো পালন না করে, তখন আমরা এই কোয়ারেন্টোর অধীনে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করতে পারবো। 4 নম্বর টাইপ হচ্ছে প্রহিবিশন। তো এই দুইটা টাইপ যেটা, এই দুইটা টাইপ মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বা ডিস্ট্রিক্ট কোর্টকে মানে নির্দেশ প্রদান করার জন্য প্রহিবিশন এবং সার্সিওরারি এই দুই টাইপের মানে রিট ব্যবহার করে, এবং এই দুইটা মানে দুই টাইপের রিটের মাধ্যমে সুপ্রিম কোর্ট মানে অর্ডার জারি করে, উচ্চতম ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয় আদেশ জারি করে, নির্দেশ প্রদান করে। প্রহিবিশন অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, সেটা মানে আমরা জানি প্রহিবিশন শব্দের অর্থ হলো নিষেধাজ্ঞা। তো টু স্টপ, স্টে অর্ডার আমরা কখন ব্যবহার করে থাকি, সাপোজ যখন কোনো ন্যায়িক কার্যক্রম মানে জুডিশিয়াল প্রসিডিং কোনো একটা আদালতে চলে, তখন মানে সেই আদালতের মানে জুডিশিয়াল যেসব প্রসিডিং আছে, ন্যায়িক যেসব কার্যক্রম আছে, সেগুলি মানে কি করার জন্য, স্টপ করার জন্য, বা স্টে অর্ডার, আমরা বলি যে একটা স্টে অর্ডার নিয়ে এসো, তো ঠিক স্টে অর্ডার নেওয়ার জন্য মানে আমরা প্রহিবিশন টাইপের নিষেধাজ্ঞা যেটা আছে সেই টাইপের আমরা রিট পিটিশন আমরা করে থাকি। এবং সুপ্রিম কোর্ট প্রহিবিশনের মাধ্যমে কোনো একটা আদালতের যেসব মানে প্রসিডিং চলে, সেই মানে সেই আদালতের কার্যক্রম চলার সময় নিষেধাজ্ঞা জারি করতে পারে, স্টে অর্ডার দিতে পারে। স্টে হলো সাময়িক মানে প্রত্যাহার, বা স্টপ করতে পারে মানে ফার্দার প্রসিডিং। সাপোজ আমার উপর একটা কেস হয়ে গেল এবং কোনো একটা আদালতে কেসটা চলছে, লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে আমার উপর কেস চলছে, মামলা চলছে, তো আমি আর্টিকেল 32 অধীনে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে গেলাম এবং বললাম যে আমার উপর আদালতে এরকম মামলা চলছে, তো দয়া করে আপনারা কেসটা দেখে নিন, এটা আরবিটারিলি মানে আমার উপর চার্জ ফ্রেম করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট তখন সঙ্গে সঙ্গে কি করবে, নিম্ন আদালত যেটা আছে, তো নিম্ন আদালতকে বলবে, স্টে অর্ডার দিয়ে দেবে। তো সেটাই ছিল মানে নিষেধাজ্ঞা। সুপ্রিম কোর্টে মানে সাময়িক যেসব নিষেধাজ্ঞা, নিম্ন আদালতগুলিকে যেসব নিষেধাজ্ঞা প্রদান করে, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে করতে পারে, হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে করতে পারে, বা সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে করতে পারে, যেসব নিষেধাজ্ঞা প্রদান করে, স্টে অর্ডার প্রদান করে, সেগুলি প্রহিবিশনের অধীনে করে থাকে। তো আমরা শেষ টাইপ যেটা আছে প্রহিবিশন এবং সার্সিওরারি লাস্ট টাইপ, সেটা এখন আমরা দেখব। 5 নম্বর টাইপ হচ্ছে সার্সিওরারি। সার্সিওরারি যেটা, সেটা কি, সার্সিওরারি হচ্ছে মানে মানে কোনো নির্দেশ প্রদান করা, উৎপ্রেষণ যেটার বাংলা অর্থ, বাংলাতে আমরা যেটাকে বলি উৎপ্রেষণ, তো সেটাই হচ্ছে সার্সিওরারি। তো সার্সিওরারিতে কি করা হয়, মানে এটা আফটার জাজমেন্ট, মানে আফটার মানে কোনো মামলার রায়দানের পরে আমরা যখন, যদি নিম্ন আদালত কোনো একটা মামলার রায়দান করে, তখন আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, উৎপ্রেষণ রিটস টাইপ মানে উৎপ্রেষণের আমরা ফাইল করতে পারি, এবং সুপ্রিম কোর্ট এটার অধীনে রায়দান করে। তো সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টকে রায়দান করতে পারে, কোনো হাইকোর্টের কোনো রায়দান স্থগিত করতে পারে। সুপ্রিম কোর্ট চাইলে নিম্ন আদালত ডিস্ট্রিক্ট কোর্টের মানে কোনো রায়দান স্থগিত করতে পারে। আর্টিকেল 226 এর অধীনে মানে হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে অর্ডার দিতে পারে বা আদেশ দিতে পারে, সার্সিওরারি টাইপের মানে আদেশ জারি করতে পারে। তো আমরা মনে রাখতে হবে মানে আমরা আফটার জাজমেন্ট মানে সার্সিওরারি টাইপের রিট পিটিশন নিয়ে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবো। এবং যদি মানে মনে করি মানে কোন কোন ক্ষেত্রে আফটার জাজমেন্ট আমরা, তো আফটার জাজমেন্ট কোন কোন ক্ষেত্রে আমরা যেতে পারবো সেগুলি টাইপ দেখবো। 1 নম্বর হচ্ছে লিগ্যাল অথরাইজেশন, মানে সাপোজ আমি একটা ঘটনা করেছি আজকে গুয়াহাটিতে, তো আমাকে কি করতে হবে, গুয়াহাটিতে লোকাল যেখানে যে কোর্ট আছে সেই কোর্টেই আমার মামলা চলতে হবে। কিন্তু মানে কখনো দেখা যায় মানে কোনো একটা এরিয়া মানে এই থানা ওই থানা মানে ঠিক বর্ডার এরিয়া হয়ে যায়। তো গুয়াহাটি এবং কামরূপ রুরাল এবং কামরূপ মেট্রো মানে দুটা মানে জেলা আছে, তো বর্ডারে হয়ে গেল, তো এই থানা বলবে আমার অধীনে, সেই থানা বলবে আমার অধীনে, তো মামলাটা চলে গেল কামরূপ রুরালে বা অন্য একটা কোর্টে গুয়াহাটির। তো আমি কি করতে পারবো, লিগ্যাল অথরাইজেশনের বাইরে যদি সেই কোর্ট আমার উপর কোনো ধরনের মামলা রায়দান করে, তো আমি সোজা কি করতে পারবো, আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো সার্সিওরারি
টাইপের সুপ্রিম কোর্ট থেকে আদেশ আনতে পারবো। তারপর আরবিট্রারি জাজমেন্ট। তো অনেক সময় কি দেখা যায়, মানে কোনো একজন জাজ আছেন, ওনার যে মন আছে, মস্তিষ্ক আছে, তো ঠিক নেই, বা কোনো কিছু এরকম হয়ে যায়, কখনো মানে জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করেন না কোনো একটা মামলায় রায়দানের সময়, এবং দেখা যায় মানে যদি কেউ মনে করে যে সে সত্যিই দোষী নয়, তাকে দোষী দেওয়া হয়েছে, দোষী বলে নির্দেশ প্রদান করা হয়েছে, মানে আরবিট্রারিলি তাকে জাজমেন্ট প্রদান করা হয়েছে, তখন সে সুপ্রিম কোর্টে চাইলে যেতে পারবে, সার্সিওরারি বা উৎপ্রেষণ যে টাইপের রিট আছে সেই টাইপের রিট পিটিশন ফাইল করতে পারবে এবং সুপ্রিম কোর্ট থেকে সার্সিওরারির অধীনে আদেশ আনতে পারবে। এবং তারপর হচ্ছে ভায়োলেশন অফ প্রিন্সিপল নেচার অফ জাস্টিস, মানে যেটা আমরা বিচারের যেসব প্রিন্সিপল আছে, মানে যদি একটা জাজমেন্টে দেখা যায় মানে কোনো ধরনের প্রিন্সিপল যেটা আছে, মানে আমরা যেসব স্বাভাবিক পদ্ধতিতে যেসব বিচার হয় সেই সব মানে স্বাভাবিক পদ্ধতি মানে ভায়োলেশন করা হয়, মানে স্বাভাবিক পদ্ধতিকে মানে কোনো গুরুত্ব দেওয়া হয় না কোনো একটা যদি রায়দান করার সময়। তো সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, কোনো একটা মানুষ চিটিং করলো, কাউকে চিটিং করে টাকা আদায় করলো, তো তখন কি হবে, মানে দণ্ডবিধি দ্বারা 420 406 বিশ্বাসঘাতকতা করে মানে টাকা আদায় করলো, তার সম্পত্তি আত্মসাৎ করলো, তখন কি হবে 406 420 মানে হয়ে গেল। তো দুটাই আমরা দেখলাম মানে ম্যাক্সিমাম সাজা মানে 7 বছর পর্যন্ত, কিন্তু মানে কোর্ট কি করলো, মানে প্রিন্সিপাল জাস্টিস সেখানে ভায়োলেট করে তো মানুষটাকে মানে 15 বছরের 12 বছরের সাজা দিয়ে দিল। তখন আমরা কি করতে পারবো, সঙ্গে সঙ্গে মানে আমি সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করতে পারবো, সার্সিওরারির অধীনে উৎপ্রেষণ রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টকে থেকে আমরা নির্দেশ আনতে পারবো। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন 5 টাইপের রিট। প্রথমটা হলো হবিয়াস কর্পাস, মানে বন্দি উপস্থাপন, যদি মানে কোনো সরকারি কর্মচারী কাউকে ইলিগালি ডিটেইন করে তখন আমরা কি করব, মানে বন্দি উপস্থাপন যেটা হবিয়াস কর্পাস টাইপের রিট আছে, তখন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে হবিয়াস কর্পাস টাইপের রিট পিটিশন ফাইল করে আমরা তাকে আদালতের সামনে বা সুপ্রিম কোর্ট মানে থানায় বা যেখানে মানে তাকে ইলিগালি ডিটেইন করা হয়েছে তাকে নির্দেশ প্রদান করবে তাকে ছেড়ে দেওয়া হোক। 2 নম্বর টাইপটা কি ছিল, ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস কি, ম্যান্ডামাস হচ্ছে পরমাদিদেশ, মানে সবচেয়ে বড় নির্দেশ যেটা সেটাকে আমরা ম্যান্ডামাস বলি। তো ম্যান্ডামাস মানে কখন দেওয়া হয়, মানে উই কমান্ড যখন মানে আর্মির কোনো অফিসার কোনো আর্মিকে দেয়, আমি এক্সাম্পল বলেছিলাম, তো সেটাই হচ্ছে ম্যান্ডামাস। তো সুপ্রিম কোর্ট মানে কখন সেই আদেশ প্রদান করে, যখন কোনো সরকারি কর্মচারী তার কর্তব্য সঠিকভাবে পালন করে না, তখন ম্যান্ডামাস টাইপের মানে নির্দেশ প্রদান করা হয়, মানে সেটাকেই মানে সবচেয়ে বড় আদেশ বলা হয়। তো কোনো আদেশ কোনো সরকারি কর্মচারী তার কর্তব্যের জন্য কারো যদি মৌলিক অধিকার মানে বাধাগ্রস্ত হয়, মৌলিক অধিকারকে খর্ব করে তাহা, তখন আমরা ম্যান্ডামাস টাইপের রিট পিটিশন ফাইল করতে পারবো। তারপর এসেছিল কো ওয়ারেন্টো, মানে অধিকার ইচ্ছা, যেটা আমি বলেছিলাম ঘুষ দিয়ে যদি কেউ চাকরি পায়, মানে তার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা হিসাবে তার কাজ করা, ক্ষমতার বাইরে গিয়ে কোনো সরকারি কর্তব্য পালন না করা। আমি বলেছিলাম মোটর ভেহিকল অ্যাক্ট সম্পর্কে, মোটর ভেহিকল আইনের অধীনে কনস্টেবল কোনো ধরনের চালান কাটতে পারে না, এসআই র্যাঙ্কের মানে অফিসার থাকতে হয়, তো সেটা যদি কনস্টেবল করে দেয় তো আমরা সুপ্রিম কোর্টে গিয়ে কো ওয়ারেন্টের অধীনে মামলা করতে পারবো। তো তারপর বলেছিলাম প্রহিবিশন, যেটা মানে প্রসিডিং জুডিশিয়াল প্রসিডিং চলার সময় কোর্টে কোনো নিম্ন আদালতে সেটা ব্যবহার করা হয় স্টে অর্ডার আনার জন্য, সুপ্রিম কোর্ট মানে বা মামলাটাকে স্টপ করার জন্য যেসব মানে নির্দেশ সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ প্রদান করে সেটা প্রহিবিশন বা নিষেধাজ্ঞা। এবং শেষ টাইপ ছিল সার্সিওরারি, যখন মানে কোনো একটা মামলার রায়দান করা হয় আফটার জাজমেন্ট সেটা করা হয়, এবং কখন করা হয়, যদি মানে লিগ্যাল অথরিটিজের বাইরে গিয়ে যদি কেউ কোনো আদালত মানে কোনো ধরনের কাজ করে, তার মামলা রায়দানে যদি আরবিট্রারিলি কোনো ধরনের মামলা কোনো ধরনের জাজমেন্ট বা রায়দান করে, তাকে আরবিট্রারি জাজমেন্ট মানে জুডিশিয়াল যেটা আছে মানে সাধারণত মানে বিচারকের মন মস্তিষ্ক প্রয়োগ না করে, জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ না করে যদি কোনো ধরনের রায়দান করা হয় সেটাকে আমরা আরবিট্রারি জাজমেন্ট বলি। এবং শেষ টাইপ প্রিন্সিপাল নেচার অফ জাস্টিস, মানে আমি উদাহরণ দিয়েছিলাম আইপিসি 406 এবং 420। তো যদি কোনো একটা মানুষ চিটিং করলে তাকে যদি আজীবন কারাবাসের সাজা শোনানো হয়, তো সেটা মানে প্রিন্সিপাল নেচার যেটা আছে মানে বিচারের যেটা মানে প্রিন্সিপাল আছে সেটাকে ভায়োলেট করবে, তো তখন আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। তো আমাদের মানে মৌলিক অধিকার যেসব আছে সেই সব মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য আর্টিকেল 32 আমাদের খুবই প্রয়োজন ছিল। ভীমরাও আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, মানে তারা যখন সংবিধান রচনা করেছিলেন তো মানে মনে মনে ভাবছিলেন আমরা একটা সংবিধানে এরকম লিপিবদ্ধ করে রাখলাম, তো সংবিধানটাকে যদি কেউ না মানে তখন আমাদেরকে কি করতে হবে, তখন তারা মানে একদম মানে সতর্কতার সহিত আর্টিকেল 32 জুড়ে দিলেন। এবং ভারতের সুপ্রিম কোর্ট যেটা আছে উচ্চতম ন্যায়ালয় আছে, তো উচ্চতম ন্যায়ালয়কে মানে আমাদের অধিকার আছে সেই সব মৌলিক অধিকারের দায়িত্ব সুপ্রিম কোর্টকে মানে সমঝে দিলেন এবং বলে দিলেন যে তুমি দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে
এবং সুপ্রিম কোর্ট আমাদের মৌলিক অধিকারগুলি রক্ষা করবে এবং সুপ্রিম কোর্টকে মানে গ্যারান্টার হিসেবে তৈরি করা হলো আমাদের মৌলিক অধিকারের। যদি মানে আমরা আমরা যদি আমাদের মৌলিক অধিকার কখনো খর্ব হয় তখন সুপ্রিম কোর্ট কোনো ধরনের নির্দেশ প্রদান করতে পারে, কোনো ধরনের ন্যায়িক যেসব ব্যবস্থা আছে সেসব মানে ডাইরেকশন প্রদান করতে পারে, বা 5 টাইপের রিট আছে, কোর্টের নির্দেশ আছে, তো সেই 5 টাইপের রিট থেকে যে কোনো একটা টাইপের মানে রিট বা আদেশ প্রদান করে আমাদের মৌলিক অধিকার রিইনফোর্স করতে পারবে। সুপ্রিম কোর্ট চাইলে সেটা করতে পারবে। তো আর্টিকেল 32 সেজন্যই মানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য আর্টিকেল 32 কে মানে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়। মানে আমাদের আত্মা এবং হৃদয় ছাড়া আমরা যেরকম কিছুই করতে পারবো না, মরে যাব। আমাদের যদি আত্মাটা চলে যায় তো আমরা মরে যাব। তো আর্টিকেল 32 যদি না থাকতো তাহলে মানে আমাদের মৌলিক অধিকারের কোনো ভ্যালু থাকতো না। সেজন্য আর্টিকেল 32 কে মানে আমাদের সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয়। আমরা জানলাম মানে আর্টিকেল 32 বা আমাদের যেটা রিমেডি আছে, কনস্টিটিউশনাল রিমেডি, সাংবিধানিক প্রতিকার যেটা আছে, আমরা কিভাবে আমরা প্রতিকার পাবো সেটার অধিকারের বিষয়ে আমরা জানলাম। তো পরবর্তী ভিডিওতে মানে নেক্সট সোমবারে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে একদম মানে কমপ্লিট হয়ে যাবে। আর্টিকেল 35 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে যাবে। 33, 34 এবং 35 অনেক লম্বা নয়। সেটা মানে মার্শাল ল সম্পর্কিত কিছু কানুন, বা 35 এ আছে মানে এমন কোনো মানে পজিটিভ যেটা চেঞ্জেস, মানে পজিটিভ কোনো চেঞ্জ যদি আমাদের মৌলিক অধিকারে কোনো রাষ্ট্র করতে চায় সেটা করতে পারবে আর্টিকেল 35 সেটাই বলা হয়তো আমরা পড়বো, আমরা দেখবো মানে আর্টিকেল 33, 34 এবং 35 কি কি আছে আগামী ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।